স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আজকে আমি চলে এসেছি ক্লাস 10-এর আরেকটি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে। তো আমি যেমন বলেছিলাম তোমাদের এই চ্যানেলে প্রচুর ইম্পর্টেন্ট ভিডিওস আসে এবং ইনফরমেটিভ ভিডিওস আসে। তো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের হতে চলেছে। তো আজকে আমি যেটা মেইনলি তোমাদের সাথে ডিসকাস করব সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তাছাড়া আমি আরেকবার বলে দিই যে তোমাদের আজকে আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে রাইটিং স্কিলস ফর মাধ্যমিক 2025। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখলাম রাইটিং স্কিলস যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রাইটিং স্কিলের মধ্যে একটা কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেমন লেটার রাইটিং হলো, তাছাড়া বায়োগ্রাফি রয়েছে, প্রসেস রাইটিং রয়েছে, স্টোরি রাইটিং, অনেকগুলোই হয় রাইটিং স্কিল, আমি বলে দিচ্ছি এক এক করে। তো সেগুলোর মধ্যে এইবারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোনটা সেটা বলে দেবো, এবং তার মধ্যে থেকে আজকে ডিসকাস করবো যেটা মেনলি সেটা হচ্ছে বায়োগ্রাফির ফরম্যাট। বায়োগ্রাফি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে 2025-এর জন্য। তো আমি বায়োগ্রাফির একটি ফরম্যাট ডিসকাস করে দেবো, তার রুল বলে দেবো, বায়োগ্রাফির লেখার রুল কি রয়েছে সেই রুলটা যদি তোমরা জেনে যাও বা যদি তোমরা সেই রুল ফলো করতে পারো তাহলে আশা করছি যে কোনো ধরনের বায়োগ্রাফি তোমাদের যদি পরীক্ষায় দেওয়া হয় তাহলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। পরীক্ষায় যেমন দেখো সবসময় তো আমরা কমন পাই না, পরীক্ষায় আমরা ধরো 4টে বায়োগ্রাফি থেকে বা 10টা বায়োগ্রাফি আমরা প্রিপেয়ার করে গেলাম, কিন্তু সেখানে যে সেটাই কমন পাবো তার তো কোনো ঠিক নেই। তো কমন পাওয়া তো যায় না মাধ্যমিকে, সবসময় তো কমন পাওয়া যায় না, সেটা বাইরের থেকেও আসতে পারে কোনো বায়োগ্রাফি। তো সেক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে আমরা বায়োগ্রাফি যে ফরম্যাট আছে সেটা আমরা জেনে রাখবো, তাহলে যে কোনো ধরনের যদি বায়োগ্রাফি আসে তাহলে আমরা খুব সহজেই সেটা অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে, তো চলো একটা তোমরা এমনিতেও জানো যে বায়োগ্রাফি বা যে কোনো প্যারাগ্রাফ রাইটিং বা যে ক্ষেত্রেই যা খুশি হোক না কেন, রাইটিং স্কিলের ক্ষেত্রে আমি বলছি, রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু শয়ে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে মুখস্থ করা যায় না। ঠিক আছে, মাধ্যমিকে কি আসবে সেটা তো বলা যায় না, ইম্পর্টেন্ট বলে যেমন বায়োগ্রাফি একটা আমি বলে দিলাম এটাই ইম্পর্টেন্ট সেরকম কিছু হয় না, বা প্যারাগ্রাফ একটা আমি টপিক বলে দিলাম এই টপিকটাই ইম্পর্টেন্ট সেরকম তো বলা যায় না। কিন্তু হ্যাঁ, বায়োগ্রাফি জিনিসটা ইম্পর্টেন্ট তোমাদের এইবারে পরীক্ষার জন্য সেটা আমি বলতে পারি, এবং কোন বায়োগ্রাফিটা ইম্পর্টেন্ট যেটা খুব সম্ভাবনা রয়েছে আসার সেটা আমি একটা বলে দেব, কিন্তু একটাই যে বলে দেবো সেটাই যে 100% কমন আসবে সেটা বলা যায় না, যেগুলো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বলা যায়, কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে এটা বলা যায় না। সেক্ষেত্রে আমাদের জেনে রাখতে হয় ফরম্যাট বা রুল। তো আজকে আমি ওটাই ডিসকাস করে দেবো, রাইটিং স্কিল ফর মাধ্যমিক যেটা আছে। আমি একটু নেক্সট পেজে যাই, দেখো এখানে দেখো রাইটিং স্কিলের ব্যাপারে দেওয়া রয়েছে, দেখো এখানে অ্যাবাউট রাইটিং স্কিল, এখানে বলা রয়েছে ইম্পর্টেন্ট রাইটিং স্কিলস ফর 2025। 2025-এর জন্য কি কি ইম্পর্টেন্ট রাইটিং স্কিল রয়েছে আমি একটু দেখিয়ে দিই। তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে লেটার রাইটিং, দেখো লেটার রাইটিং রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে পার্সোনাল লেটার তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এইবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অফিসিয়াল লেটার। কারণ আমি একটু বলে দিচ্ছি, তোমাদের পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার যেটা সেটা তোমাদের 2024-এ অলরেডি চলে এসেছে। তোমাদের 2024 কেন, এটা আই থিঙ্ক তোমাদের চলে এসেছে, আমি বলে রাখি। দেখো এখানে তোমরা এই পেজে যদি তোমরা দেখতে পাও তাহলে দেখতে পাবে তোমাদের চলে এসেছে মোটামুটি 2022-এ চলে এসেছে, 2020-তে চলে এসেছে। তোমাদের জন্য এইবার যে ইম্পর্টেন্ট লেটারটি রয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটার। ঠিক আছে, স্টোরি রাইটিং রয়েছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পার্সোনাল লেটার অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ অফিসিয়াল লেটার কিন্তু খুব কমই এসেছে। দেখতে পারো তোমাদের ফর্মাল লেটার দুবার দেখতে পাচ্ছি আমরা, 2018-তে দেখতে পাচ্ছি এবং 2019-এ দেখতে পাচ্ছি, বাকি ইনফর্মাল লেটারসগুলোই বেশি এসেছে। যেহেতু 2024-এ, হ্যাঁ 2024-এ একটা এসেছে দেখো ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার, 2024-এ যেহেতু পার্সোনাল লেটার চলে এসেছে, তো লেটার যদিও আসে 2025-এ তাহলে কিন্তু অফিসিয়াল লেটারই আসবে। 2024-এ লেটার এসে গেছে তার মানে এটা নয় যে 2025-এ লেটার আসতে পারে না, সম্ভাবনা রয়েছে, যদি আসে তাহলে অফিসিয়ালি আসবে, প্রাইভেট বা পার্সোনাল লেটারটা আসবে না। তার জন্যই বলে রাখলাম আমি অফিসিয়াল লেটার বা তোমাদের যেটা এডিটোরিয়াল লেটার, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট এইবারের জন্য। স্টোরি রাইটিং রয়েছে এইবারের জন্য ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ রাইটিং এইবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের, আর থাকছে বায়োগ্রাফি আর প্রসেসিং। যেহেতু তোমাদের 2024-এ দেখো কি কি চলে এসেছে ইম্পর্টেন্ট দুটো রাইটিং স্কিল, যেগুলো আমাদের
খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছর আশা করা যায় আসে, যেমন হচ্ছে রিপোর্ট রাইটিং ও নোটিশ রাইটিং। এই দুটো রাইটিং কিন্তু আমাদের প্রত্যেকবারই এসে থাকে। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট রাইটিং স্কিল। তো এইগুলো যেহেতু দুটোই একসাথে চলে এসে 2024-এ, কোনো ক্ষেত্রে কি হয়, না হলে রিপোর্ট রাইটিং আসে, নোটিশ আসে না, তার পরের বছর নোটিশ আসে কিন্তু রিপোর্ট আসে না। এক্ষেত্রে কি হয়েছে, 2024-এ দুটোই দিয়ে দিয়েছে। যেহেতু দুটোই চলে এসেছে 2024-এ, সেক্ষেত্রে 2025-এ আমাদের মনে একটা অনেক বড় প্রশ্ন আসে যে কি আসবে কি না আসবে, কারণ রিপোর্ট আর নোটিশ দুটোই চলে এসেছে। তাহলে কি দুটোই আসবে না? নাই আসতে পারে। তাহলে তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট না, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি এবং প্রসেসিং, এইগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর আগের বছর যেগুলো এসেছিল, ডায়লগ রাইটিং, সামারি রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং। দেখো আমি একটা তোমাদের দেখিয়েছি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স বা রাইটিংস। তোমরা যদি এটা দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের জন্য আমি এখানে ইম্পর্টেন্ট লিখে রেখেছি। বায়োগ্রাফি, লেটার, প্যারাগ্রাফ এবং স্টোরি হচ্ছে তোমাদের 2025-এর জন্য ইম্পর্টেন্ট। বাকি এখানে চার্ট করাই রয়েছে কোন বছরে কি ধরনের তোমাদের এসেছে রাইটিং বা রাইটিং স্কিলগুলো, সেগুলো তোমরা যদি একটু অ্যানালাইজ করো, যা দেখে মনে হচ্ছে আমার বায়োগ্রাফি আসতে পারে এইবার, লেটার আসতে পারে বাট অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ আসতে পারে এবং স্টোরি রাইটিং আসতে পারে। তো এইগুলো আসতে পারে তোমাদের 2025-এর ক্ষেত্রে। বাকিগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো এখানে বাকিগুলো দেওয়াই রয়েছে, তোমরা একটু দেখে নিও। এইবারের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বায়োগ্রাফি। আর বায়োগ্রাফি এইবারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কী হতে চলেছে সেটাও আমি বলে দেবো ভিডিওর লাস্টে। তো শেষ অবধি অবশ্যই দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের ভিডিও, সেটা হচ্ছে বায়োগ্রাফি রাইটিংয়ের ফরম্যাট। তো আমাদের বায়োগ্রাফি রাইটিং করার একটা ফরম্যাট দেখে নিচ্ছি। এই ফরম্যাটটা যদি তোমরা জানো বা যদি এই ফরম্যাট ফলো করতে পারো, তাহলে আশা করছি তোমরা মোটামুটি সব কটা বায়োগ্রাফি লিখে নিতে পারবে। এবার আমি বলি, এবার ফার্স্টে যেটা বায়োগ্রাফির আমরা ফার্স্ট স্টার্ট করব যে পয়েন্ট দিয়ে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। একটা ইন্ট্রোডাকশন দেবো আমি বায়োগ্রাফিতে। বায়োগ্রাফিতে ইন্ট্রোডাকশন থাকবে কার না, যার বায়োগ্রাফি লিখতে বলা হবে। সাপোজ দ্যাট আমি বলছি রবীন্দ্রনাথ টেগরের ব্যাপারে বা স্বামী বিবেকানন্দর ব্যাপারে, যে কোনো একজনের ব্যাপারে বলে দিচ্ছি, তোমাদের সেটা যার ব্যাপারেই দেবে সেটা তোমরা লিখবে। রবীন্দ্রনাথ টেগরের ব্যাপারে যদি আমাদের একটা বায়োগ্রাফি লিখতে বলে, তাহলে আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করব। কি ইন্ট্রোডাকশনে থাকছে না, আমরা ফার্স্টেই লিখবো, দেখো লেখা আছে বিগিন উইথ দি পার্সনস ফুল নেম। ফার্স্টেই আমরা রবীন্দ্রনাথ টেগরের ফুল নেম দিয়ে স্টার্ট করছি, মানে যারই বায়োগ্রাফি আর কি দেওয়া হবে না কেন, তার আমি ফার্স্টে ফুল নেম দিয়ে স্টার্ট করবো। যদি না তার ফুল নেম থাকে, যদি না থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি ফুল নেম কোনো থাকে তাহলে অবশ্যই তার ফুল নেম দিয়ে স্টার্ট করবো। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মহাত্মা গান্ধীর ব্যাপারে যদি আমাদের কোনো বায়োগ্রাফি লিখতে দেয়, তাহলে আমরা অবশ্যই লিখবো মহাত্মা গান্ধীর ফার্স্টে ফুল নেম দিয়ে স্টার্ট করব। তারপরে তার বার্থ ডেট, তার বার্থডে 2 অক্টোবর, সেটা আমরা দেব, এবং প্লেস অফ বার্থ, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা আমি উল্লেখ করব। আর হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করেই যেতে হবে, বা মানে এদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করে যেতে হবে। যে ধরো আমি যেমন বললাম মহাত্মা গান্ধী 2 অক্টোবর, এটা সবাই জানি। সেক্ষেত্রে যদি কোনো আননোন পার্সনের আমাদের বায়োগ্রাফি দেয়, সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে বার্থ ডেট এবং প্লেস অফ বার্থ এগুলো কোথা থেকে পাবো? তোমাদের মনে যদি এই প্রশ্ন থাকে, তাহলে এটা একটু আমি ক্লিয়ার করে দিই। তোমাদের কিন্তু যখনই তোমরা রাইটিং স্কিল, আশা করছি তোমরা তো এবিটিএ দেখেছো, অনেক টেস্ট পেপার দেখেছো, সেখানে তোমরা দেখতেই পেয়েছো যে প্রত্যেকটি রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু তোমাদের হিন্টস দেওয়া থাকে উপরে। হিন্টসগুলো কিন্তু তোমরা যদি ফলো করো, সেখানেই কিন্তু এগুলো উল্লেখ করে দেওয়া থাকবে। তোমাদের আলাদা করে ইনফরমেশন নিয়ে বা ইনফরমেশন কালেক্ট করে বা এসব পড়াশোনা করে যেতে হবে না। তোমরা শুধু প্যাটার্নটা জেনে রাখো। সেক্ষেত্রে তোমরা এটা তোমাদের জানা দরকার যে ফার্স্ট আমি ফুল নেম লিখবো, তারপরে বার্থ ডেট লিখবো, তারপরে প্লেস অফ বার্থ লিখবো। তো ফুল নেমটা ফার্স্টে ওখানে উল্লেখ করবে, ফুল নেমটা আশা করছি হিটেই দেওয়া থাকবে, বার্থ ডেটটাও দেওয়া থাকবে এবং প্লেস অফ বার্থও দেওয়া থাকবে। তা প্রত্যেকটা সেখান থেকে তোমরা লিখবে। এরপর আমি চলে যাচ্ছি আমাদের এখানে, দেখো আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন। যার ব্যাপারে বায়োগ্রাফি দেবে, তার আর্লি লাইফ এবং এডুকেশনের ব্যাপারে তোমাদের উল্লেখ করতে হবে। যেমন দেখো, ব্রিফলি মেনশন দেয়ার চাইল্ডহুড অর আপব্রিঙ্গিং, তাদের ছোটবেলা নিয়ে, ছেলেবেলা নিয়ে কিছু কথা বলতে হবে, ঠিক আছে? যেমন রবীন্দ্রনাথ টেগর হলো বা স্বামী বিবেকানন্দ হলো, সেসব ব্যাপারে তোমাদের একটু ওখানে লেখাই থাকবে, হিন্টস অবশ্য দেওয়া থাকবে। হিন্টস থেকে তোমরা তাদের চাইল্ডহুড বা আপব্রিঙ্গিং এর ব্যাপারে একটু লিখবে, মানে শৈশবকালে তারা কি মানে কেমন ছিল,
কেমন করতো, মানে এগুলোই আর কি লিখতে হবে। আর এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু দিতে হবে, কত অবধি তারা পড়াশোনা করেছেন, কি এইসব বৃত্তান্ত এখানে দিতে হবে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে। যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বা জগদীশ চন্দ্র বসুর যদি ব্যাপারে দেওয়া থাকে তাহলে এইসব তো এখানে লেখাই যায়। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও তো লিখতে হবে, ম্যাট্রিক্স, তারপরে তিনি কোন কলেজ থেকে পাস আউট করেছিলেন এবং তারপরে বিএসসি বা সেগুলো কোথা থেকে করেছিলেন, এইসব ব্যাপারে উল্লেখ ওখানে দেওয়া থাকবে হিন্টসে, সেই অনুযায়ী তোমরা লিখবে। ক্যারিয়ার বা অ্যাকমপ্লিশমেন্ট যেমন রয়েছে, তারপরে আমাদের ক্যারিয়ার লাইফটা উল্লেখ করতে হবে। ফার্স্টে আমাদের আর্লি লাইফ, শৈশবকাল বা এডুকেশনটা আমাদের উল্লেখ করতে হবে, দেন আমাদের আসতে হবে ক্যারিয়ারের ওপর। তো ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা দেবো কি, হাইলাইট দ্য মেইন অ্যাচিভমেন্টস অর কন্ট্রিবিউশনস ইন দেয়ার ফিল্ড। তাদের যে মেইন অ্যাচিভমেন্টসগুলো রয়েছে এবং কন্ট্রিবিউশনস রয়েছে সেগুলো আমাদের মানে তুলে ধরতে হবে। যেমন দেখো এখানে জগদীশ চন্দ্র বসুর ব্যাপারে যেটা বলছিলাম, সেক্ষেত্রে আমরা সেটা বলবো যে তিনি যেমন গাছের প্রাণ আছে এই ব্যাপারটা যেটা বলেছিলেন সেটা তো অবশ্যই হিন্টে দেওয়া থাকবে যদি ওনার ব্যাপারে লিখতে দেওয়া হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে ওনার অ্যাচিভমেন্টসগুলো লিখতে হবে আর কি কন্ট্রিবিউট করেছেন তিনি তার ফিল্ডে সেগুলো। যেমন বিদ্যাসাগরের ব্যাপারে যদি দেয় সেক্ষেত্রে ওনার পড়াশোনা হলো, এডুকেশন হলো, তারপর আমরা চলে আসবো উনি যে কন্ট্রিবিউট করেছেন আমাদের সোশ্যাল কন্ট্রিবিউশনস, ওগুলো আমাদেরকেও তুলে ধরতে হবে। ঠিক আছে, তোমার বিধবা বিবাহ চালু করা, সতীদাহ প্রথা রদ করা, এসব ব্যাপারে তুলে ধরতে হবে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মনীষীর ক্ষেত্রে কিন্তু সেগুলো আলাদা আলাদা ভ্যারি করবে। যেমন এখানে নীরজ চোপড়াও দিতে পারে, নীরজ চোপড়া যদি দেয় সেক্ষেত্রে তার অ্যাচিভমেন্টসগুলো এখানে তুলে ধরবে। তো এগুলো প্রত্যেকটা জিনিস এখানে বলার পর চলে আসতে হবে আমাদের পার্সোনাল লাইফে। অপশনাল রয়েছে এটা যেমন তার পার্সোনাল লাইফ যদি হিন্টে উল্লেখ থাকে তাহলে তোমরা এটা ব্রিফলি বা ব্রডলি ডিসকাস করবে, আর যদি না থাকে সেটা করার দরকার নেই। আ সেন্টেন্স অর টু অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, একটা সেন্টেন্স লিখতে পারো বা দুটো সেন্টেন্স লিখতে পারো তাদের ফ্যামিলির ব্যাপারে। এটা তোমার নিজস্ব ইচ্ছা, যদি হিন্টে না উল্লেখ থাকে নিজের থেকে তুমি উল্লেখ করে দিতেই পারো, কিন্তু বেশি লাইন করা যাবে না কারণ কয়েকটা শব্দ তো লিমিটেড থাকে মাধ্যমিকে। তো সেক্ষেত্রে একটা কি দুটো লাইন তুমি করতে পারো, তাদের ফ্যামিলি, পার্সোনাল লাইফ, ভ্যালিউজ এগুলোর ব্যাপারে উল্লেখ করে দিতে পারো। যেমন এপিজে আব্দুল কালামের ব্যাপারে যদি দেয় তাহলে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু উল্লেখ করতে হবে। তো এটা পার্সন টু পার্সন ওয়াইজ ভ্যারি করে, সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিও। আচ্ছা, লেজেসি দেখো, লেজেসি আর ইম্প্যাক্টের ব্যাপারে যদি আমি আসি তাহলে আমরা লাস্টে কনক্লুশন যেটা বলছি, কনক্লুড আমরা কিভাবে করব, কনক্লুড উইথ আ সেন্টেন্স অ্যাবাউট দেয়ার ইনফ্লুয়েন্স অর অনগোয়িং ইম্প্যাক্ট। একটা সেন্টেন্সে আমি সেটাকে কনক্লুড করব, তাদের ইনফ্লুয়েন্স এবং তারা আমাদের সমাজে কিরকম ইম্প্যাক্ট ফেলেছেন, ইম্প্যাক্ট তাদের কেমন রয়েছে, আমাদের প্রভাব, আমাদের সামাজিক প্রভাব সেটা উল্লেখ করব, এবং তারা আমাদের কি করে ইনফ্লুয়েন্স করেছেন সেগুলো আমরা এখানে উল্লেখ করে দেবো। তো এই জিনিসটা দিয়ে আমরা শেষ করব। এবং হ্যাঁ, লাস্টে অবশ্যই তোমরা বলবে যে ওনাদের যেটা ডেথ সেটা উল্লেখ করে দিতে হবে। তো এই ব্যাপারটা আমি একটা তোমাদের এই জিনিসটা ফরম্যাটটা তো বোঝালাম, সেটা আমি যদি একবার তোমাদের দেখিয়ে দিই একটা বায়োগ্রাফি থেকে তাহলে তোমরা জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন দেখো আমি যেটা বলছিলাম এই বছরের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বায়োগ্রাফি মনে হচ্ছে আসতে পারে, সেটা হচ্ছে দেখো বায়োগ্রাফি অন রতন টাটা। তো এই ব্যাপারেই আমি বলছিলাম। এবং দেখো এখানে যদি তোমরা প্যাটার্নটা বা এটা যদি দেখো তাহলে প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবে যে বায়োগ্রাফি ফরম্যাটের মধ্যেই প্যাটার্নে লেখা। এই ফরম্যাটে যদি তোমরা জানো তাহলে কিন্তু এটা ইজিলি লিখতে পারবে। যেমন দেখো রতন নভল টাটা, এটা হচ্ছে তার ফুল ফর্ম, যেটা বলছিলাম ফুল ফর্ম দিয়ে স্টার্ট করতে হবে। ফুল ফর্মটা দেওয়া রয়েছে এবং তারপরে ছিল আমাদের এখানে দেখো বার্থ ডেট, তারপরে বার্থ ডেট এখানে উল্লেখ করা আছে বর্ন ডিসেম্বর 28, 1937। তারপরে আমাদের এখানে ছিল প্লেস অফ বার্থ, দেখতে পাচ্ছ আশা করছি, দেখো, এবং প্লেস অফ বার্থ যেটা ছিল সেটা দেখো তারপরে এখানে দিয়ে দেওয়া রয়েছে ইন মুম্বাই, ইন্ডিয়া। ঠিক আছে, প্লেস অফ বার্থ এখানে উল্লেখ করা রয়েছে। এরপরে দেখো এখানে তার আর্লি লাইফ এবং এডুকেশনের ব্যাপারে একটু বলবো। তার আগে দেখো এখানে লিখে দিচ্ছি, ইজ এ প্রমিনেন্ট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ফর্মার চেয়ারম্যান অফ টাটা সন্স, দ্য হোল্ডিং কোম্পানি অফ দি টাটা গ্রুপ। আচ্ছা, ওনার ব্যাপারে একটু বলে দেওয়া রয়েছে যে উনি কে, উনি বিখ্যাত কেন। ঠিক আছে, এই ব্যাপারটা এটা একটু তোমরা দিতে পারো। সেখানে যদি তোমাদের রবীন্দ্রনাথ টেগোর হয় তাহলে অবশ্যই হবে তোমাদের পোয়েট, তাই তো। আমাদের এখানে বা তোমাদের বলতে পারো, তোমাদের যেমন এখানে তোমরা উল্লেখ করে দিতে পারো যে তিনি ছিলেন এটি বিখ্যাত পোয়েট আমাদের বেঙ্গলি পোয়েট, তাই তো। এরপর দেখো এখানে হি ওয়াজ এডুকেটেড অ্যাট কর্নেল ইউনিভার্সিটি অ্যান্ড দি হার্ভার্ড বিজনেস স্কুল। এখানে দেখো আমরা উল্লেখ করেইছিলাম এডুকেশনে যখন আমরা যাব তখন আমরা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা দেবো। এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে তিনি কোথা থেকে পড়াশোনা করেছিলেন
এখানে ইউনিভার্সিটির নাম আর স্কুলের নামটা উল্লেখ করা রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা দেখো ক্যারিয়ারের ব্যাপারে। তিনি কি কি অ্যাচিভমেন্টস, তার অ্যাচিভমেন্টস এবং কন্ট্রিবিউশনস, তিনি কি কি অ্যাচিভ করেছেন নিজের লাইফে। দেখো আমরা দিয়েছি টাটা জয়েন দি টাটা গ্রুপ ইন 1962 অ্যান্ড বিকাম ইটস চেয়ারম্যান ইন 1990। তো এখানে আমরা বিভিন্ন অ্যাচিভমেন্টসগুলো উল্লেখ করেছি। তারপরে এখানে দেখো আমরা বলতে চাই, এখানে দেখো যেটা আছে এগুলো পুরো অ্যাচিভমেন্টসের ইয়ে গেল। Ratan Tata has received numerous awards and recognitions throughout his career. তো এটাও পুরোপুরি আমাদের ক্যারিয়ারের মধ্যেই পড়ছে, যেটা কিনা অ্যাচিভমেন্টসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই অ্যাওয়ার্ড যে উনি পেয়েছেন তার ক্যারিয়ার লাইফে, যেমন হচ্ছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সেগুলো কিন্তু প্রত্যেকটি তার অ্যাচিভমেন্টস। তো এগুলো সবকটা অ্যাচিভমেন্টস। এরপরে রয়েছে পার্সোনাল লাইফ ইফ রিলেভেন্ট বা অপশনাল রয়েছে এটা, যেমন এখানে আই থিঙ্ক পার্সোনাল লাইফের সেরকম তো কিছু দেওয়া নেই, তার অ্যাচিভমেন্টসগুলোই দেওয়া রয়েছে শুধুমাত্র। তো পার্সোনাল লাইফ এখানে স্কিপ করা হয়েছে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। যেটা রয়েছে সেটা হচ্ছে লাস্ট যেটা পয়েন্ট আমাদের ইম্প্যাক্ট বা লেগেসি। তো লেগেসি বা ইম্প্যাক্ট যেটা আছে সেটা আমরা একটু দেখে নেব। তার ইনফ্লুয়েন্স দেখো, আফটার রিটায়ারিং ইন 2012, Ratan Tata continued to remain influential in both business and social causes. তো তিনি বিজনেসের ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছিলেন। টাটা এরপর আমরা ডেথের দিকে যাব, তিনি কীভাবে মৃত্যুবরণ করেছিলেন সেই দিকে আমরা যাব। সেই পয়েন্টটা এখানে উল্লেখ করা নেই, বাট তোমরা এখানে অবশ্যই লাস্টে সেটা অ্যাড করবে। জন্ম এবং মৃত্যু দুটোই লিখতে হবে। ফার্স্টের দিকে জন্মর ব্যাপারটাও যেমন রয়েছে, এখানে বার্থের ব্যাপারে, এখানে ডেথের ব্যাপারেও লাস্টে উল্লেখ করতে হবে। টাটা ওয়াজ অ্যাডমিটেড টু ব্রিচ ক্যান্ডি হসপিটাল ইন ক্রিটিক্যাল কন্ডিশন। হি ডায়েড দেয়ার অ্যাট 11:30 IST on 9th October 2024 at the age of 86। এটা বলে তোমরা ফুল স্টপ দিয়ে লেখাটা শেষ করতে পারো। তো আজকে আমি যেমন বায়োগ্রাফি ফরম্যাট দেখালাম, তার সাথে আমি ডিসকাস করলাম যে এই বছরে তোমাদের মাধ্যমিকের জন্য কোন বায়োগ্রাফিটি ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা, এবং এই ফরম্যাট অনুযায়ী কী করে তোমরা একটা বায়োগ্রাফি লিখবে সেটা আমি ডিসকাস করে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমাদের যদি প্যারাগ্রাফ রাইটিং হলো বা স্টোরি রাইটিং হলো তার ফরম্যাটও লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে সেটাও দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনে ক্লিক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।